আজ মুনীর চৌধুরী রচিত রক্তাক্ত প্রান্তর থেকে পাঠ করব। প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য। বাগপথের মুসলিম শিবির। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। এখানে ওখানে দু একটা লণ্ঠন বাতাসের ঝাপটায় দুলতে থাকে। দু একটা মশালের উদ্গত শিখা কেঁপে ওঠে। অস্থির আলোয় আভায় ছায়াবাজির মতো নজর পড়ে পশ্চাতের সারি সারি তাঁবু। সামনে দুজন সঙ্গীনধারী সাধারণ সৈনিক টহল দিয়ে বেড়াচ্ছে। একবার ডান প্রান্ত থেকে বাম প্রান্তে, আবার বাম প্রান্ত থেকে ডান প্রান্তে। দুজনের মুখ দুদিকে ঘোরানো। মাঝে মাঝে থামে, এক আধটা কথা বলে আবার টহল দিতে থাকে। পরস্পরের সঙ্গে কথা বলার সময়ও ওরা পারতপক্ষে একে অন্যের দিকে তাকায় না। প্রথম সৈনিক বাম প্রান্তে পৌঁছে থামবে, সজোরে নিজ গালে চর মেরে। খুন পিয়ে পিয়ে তো ঢোল হয়েছেন শালা ডাকু, বাঘ ডাল কুত্তা। দ্বিতীয় সৈনিক ডান প্রান্ত থেকে ঝুট বাত, মানুষকে খুন করে মানুষ, মানুষের রক্তে পিয়াস মেটায় মানুষ, জানোয়ার চাটে জানোয়ারের রক্ত। প্রথম সৈনিক ভ্রুক্ষেপ না করে খাচ্ছে, রক্ত খেয়েই চলেছে। সকাল সন্ধ্যায় রাতে এক লহমা বিরাম নেই। শরীরের চামড়া ফুটো করে নল ঢুকে চোঁ 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 করে কেবল রক্ত টেনে চলেছে। কিছুতেই যেন পিয়াস মেটে না, পেট ভরে না। দ্বিতীয় সৈনিক ভরতো যদি রক্ত হতো। প্রথম সৈনিক অত অহংকারের কথা বলো না রহিম খান, তুমিও যেমন মানুষ, আমিও তেমনি মানুষ। কেবল তোমার শরীরের মধ্য দিয়ে রক্তের নহর বইছে, আর আমাদের শরীরে কেবল পানির নালী। এমন নাহক কথা বলা তোমার উচিত নয়। রহিম সারাক্ষণ শুনেছি তোমার জান পানি করে দিয়েছে হিন্দুস্তানের বাঘামশা। ওদেরকে ডেকে জিজ্ঞেস করে দেখো, তোমার শরীর ফুটো করে ওরা কি পায়, খুন না পানি? প্রথম সৈনিক আলবাত খুন। শরীরে অন্যত্র চপেটাঘাত করে সেই হাত নিজের চোখে সামনে মেলে ধরে। এই যে আরেক দজ্জালকে বোধ করেছি। পেট ফেটে রক্ত ছিটকে বেরিয়েছে। আমার রক্ত লাল কিনা দেখে যাও এসে। রহিম লাল না নীল, সাদা না কালো, এ অন্ধকারে তা কি করে মালুম করব? প্রথম সৈনিক তুমি আমায় খেপেও না রহিম খান, আমিও আহমদ শাহ দুররানির দেহরক্ষী, হিন্দুস্তানে এসেছি মারাঠার থোতা মুখ ফোঁতা করে দিতে। আর তুমি কিনা বলছো আমার রক্ত সাদা না কালো ঠাহর করা যায় না। মাঝ রঙ্গমঞ্চে দুজন দুজনকে পেরিয়ে যাওয়ার মুহূর্তে প্রথম সৈনিক রহিম খানের মুখের সামনে হাত ঠেলে দেয়। রহিম খান এক নজর দেখে এগিয়ে চলে যায়। রহিম যদি লাল হয়ে থাকে তবে ওটুকু তোমার রক্ত নয়, অন্য কোনোখানে যা পান করেছিল তার উচ্ছিষ্ট তোমার হাতের ওপর গড়িয়ে পড়েছে। হয়তো মারাঠা শিবিরের কারো রক্ত। ধুয়ে ফেলো, ভালো করে ধুয়ে ফেলো গে। প্রথম সৈনিক তোমার মাথা খারাপ হয়ে গেছে? কুঞ্জরপুরের লড়াইয়ে হেরে গিয়ে তোমার যুদ্ধ বিবেচনা বেবাক লোপ পেয়েছে। এতদিনের পুরনো সৈনিক তুমি, আর এত সহজে আজ মুষড়ে পড়েছ? মারাঠাদের কাছে মারাঠাদের কাছে কুঞ্জরপুরের দুর্গ হারিয়েছে, তাতেই কি হিন্দুস্তানের মুসলমানদের নাম মিটে গেল? রহিম তার আগে উদয়গড়ে জিতেছিল কারা? প্রথম সৈনিক মারাঠারা। তবু ঝড় বৃষ্টির মধ্যে হপ্তার পর হপ্তা আমার এই বিরান পাথারে তাঁবু গেড়ে পড়ে আছি। কোনো একটা উদ্দেশ্যে নিশ্চয় আছে। রহিম উদ্দেশ্য মশার বংশের পোষটাই জোগানো, রক্ত দিয়ে, পানি দিয়ে। দুজনে নীরবে টহল দেয়। রহিম বশির খাঁ। বশির শুনতে পাচ্ছি, বলো। রহিম কুঞ্জরপুর দুর্গের দ্বার রক্ষায় তুমি নিযুক্ত ছিলে? বশির ছিলাম। রহিম দুশ্মনের আক্রমণের বিরুদ্ধে শিং উঁচিয়ে তোমার পাশে আরো একজন নওজোয়ান এসে দাঁড়িয়েছিল? বশির দাঁড়িয়েছিল। রহিম লাল টকটকে চেহারা, বাচ্চা ছেলের মতো কচি মুখ, কিন্তু কি তেজ, কি সাহস! বশির আমার মনে আছে। রহিম এখন কোথায় সে? বশির নেই। রহিম তার রক্ত লাল ছিল। বশির আমি দেখেছি, বন্দুকের গুলিটা এসে বিঁধেছিল ঠিক বুকের মাঝখানে। রহিম আমার ছোট ভাই, আমার দিলের টুকরো, ওরা ওকে খুন করেছে। বশির আমরা তার বদলা নেবই, মারাঠাদের মাটিতে মিশিয়ে দিয়ে তবে ঘরে ফিরব। রহিম আমি একজনের জন্য অপেক্ষা করব। বশির কার জন্য?
রহিম ইব্রাহিম কার্দির জন্য বেঈমান মুসলমান হয়ে গোলামি করছে দস্যু পেশোয়ার। কুঞ্জরপুর দুর্গ ওরা জয় করেছে ইব্রাহিম কার্দির রণকৌশলের জোরে। মারাঠা সৈন্যদের কামান বন্দুক চালাতে শিখিয়েছে ইব্রাহিম কার্দি। আমার সোনা ভাইয়ের জীবনের খোয়া তোপ দেখে উড়িয়ে দিয়েছে কার্দি। যদি সুযোগ পাই এই নাঙ্গা হাত দিয়ে ওর বুকের পাঁজর উপড়ে ফেলবো, চুমুক দিয়ে ওর বুকের রক্ত পান করবো, তারপর শান্ত হব, তারপর ঘুমোতে যাব। পিছনের তাঁবুতে থেকে কে যেন নিঃশব্দে বেরিয়ে আসে এবং অন্ধকারে অলক্ষ্যে প্রহরীদের পেরিয়ে চলে যেতে উদ্যত হয়। বসির, কে কে যায়? খবরদার এক পাও এগুবে না আর। কে তুমি? আমাদের দিকে মুখ ঘোরাও। দর্শকদের দিকে পেছন দিয়ে লোকটা প্রহরীদের দিকে মুখ করে ঘুরে দাঁড়াবে। বসির মশালটা একটু তুলে ধরে। বসির, এ কি মুন্নু বেগ, এত রাত্রে শিবিরের বাইরে? রহিম, নিশ্চয়ই বিশেষ কোনো প্রয়োজন আছে, কিন্তু ছাড়পত্র না দেখালে আপনাকে এক পাও এগুতে দেব না। মন্নু বেগ বস্ত্রাবরণ থেকে কি একটা বার করে দেখায়। ধাতব বর্ম, তরবারি কোষ, শিরস্ত্রাণ মশালের কম্পিত আলোতে ঝলমল করে ওঠে। উভয় প্রহরী কুর্নিশ করে পথ ছেড়ে দেয়। মন্নু বেগ চলে যাবে। রহিম ও বশির আবার টহল দিতে থাকে, তবে দুজনেই একটা বিশেষ জায়গায় এসে থামবে। দেখতে চেষ্টা করবে মন্নু বেগ কোথায় যায়, কি করে। রহিম, একেবারে ছেলে মানুষের মতো মুখখানা, এত কচি কিন্তু কি তেজ, কি সাহস! দেখলেই আরেকজনের কথা মনে পড়ে। বশির, একেবারে বেশি কচি, বেশি টুকটুকে। চোখ, মুখ, ভুরু, ঠোঁট সব একেবারে আওরাতের ভরা। আমি তো একবার তাকালে আর নজর ফেরাতে পারি না। মশালের আলোতে মুখখানা দেখে আমারই দিল পুড়ে যাচ্ছিল। রহিম, আর বিউলির প্রান্তরে যারা মন্নু বেগকে লড়াই করতে দেখেছে তারাও ভুলতে পারবে না। যেসব মারাঠাদের মাথা তলোয়ারের এক এক খোঁচায় মন্নু বেগ মাটিতে লুটিয়ে দিয়েছে, তাদের মরা চোখ মন্নু বেগের রূপকে ভুলবে না। বসির, কিন্তু মন্নু বেগ ওদিকে কোথায় যাচ্ছে? বুকের পাটা তো কম নয়। রহিম, কোন দিকে যাচ্ছে? বসির, ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে কুঞ্জরপুরের দুর্গের দিকেই ঘোড়া ছুটিয়েছে। রহিম, অন্ধকারের মধ্যে মিশে গেছে, কিছু আর দেখা যাচ্ছে না। মুরুব্বি, আমাদের কি, সেনাপতির পাঞ্জা যখন দেখিয়েছে তখন যেদিকে খুশি ও যাক। রহিম, কুঞ্জরপুরের দুর্গে কত আলো জ্বলছে দেখছো? বসির, খুব জোর উৎসব চলছে। রহিম, রক্ত, মানুষের রক্ত মানুষে খায়, খেয়ে মাতাল হয়, মাতাল হয়ে উৎসবে মেতে ওঠে। আমার ভাইয়ের রক্ত ঢেলে প্রদীপ জ্বলছে, নইলে ওর আলো এত লাল হবে কেন? বসির, যাক, চলে এসো, ওসব দেখে কাজ নেই। কি খুঁটখুঁটে অন্ধকার! মশালগুলো আর একটু উস্কে দিলে হতো না? রহিম, না, হুকুম নেই। বসির, তা থাকবে কেন? আলো জ্বলবে কেবল কুঞ্জরপুরের দুর্গে। এখানে শুধু অন্ধকার, আঁধারের মধ্যে চুপ মেরে বসে থাকা আর ভালো লাগে না। রহিম, আমি তো বরাবরই তাই চেয়েছি, হয় এসপার না হয় ওসপার, কিন্তু এই এন্তেজারই ভালো লাগে না। বসির, আজকের অন্ধকারটা দেখেছ, কি মিশমিশে কালো! মশালের আলোতে নিজের ছায়াটা দাপাদাপি করে, দেখে বুকটা ছ্যাদ করে ওঠে। মনে হয় যেন ভোজালি হাতে কোনো মারাঠা ডাকাত সরাব করে শিবিরের মধ্যে ঢুকে পড়ল। রহিম, বেটারা বজ্জাতের হাড়ি, ওদের পক্ষে কিছুই অসম্ভব নয়। হঠাৎ হাঁক দিয়ে উঠে, হুঁশিয়ার! তুমি কে? রহিম, বশির। কে? কোথায়? কাকে বলছো? রহিম, মনে হলো আমাদের পেছন দিক থেকে একটা লোক এগিয়ে আসছিল। আমি ভালো করে দেখবার আগেই ওই তাঁবুটার আড়ালে লুকিয়ে গেল। বশির, ও, তাই বলো, নিশ্চয়ই আপনার লোক হবে, কোনো কাজে এক তাঁবু থেকে বেরিয়ে অন্য তাঁবুতে ঢুকেছে। রহিম, যেভাবে এগিয়ে আসছিল তাতে সেরকম মনে হয়নি। বশির, তুমিও যেমন যা নয় তাই ভাবো। রহিম, লোকটার পরনের পোশাক আমাদের মতো নয়। বশির, অসম্ভব, একলা আমাদের শিবিরের মধ্যে ঢুকে পড়েছে, এত বড় বুকের পাঠা, বিশ্বাস করি না। রহিম, হয়তো একলা নয়,
বসির মানে? রহিম, আমি দেখেছি শুধু একটাকে। হয়তো সঙ্গে আরো অনেক আছে, তাঁবুর আড়ালে গা ঢাকা দিয়ে ঘোরাফেরা করছে সুযোগের সন্ধানে। যতবার তোমার ছায়া দুলে উঠেছে হয়তো ততবারই একজন করে কালো মারাঠা আমাদের চোখে ধুলো দিয়ে শিবিরের মধ্যে ঢুকে পড়ছে। বশির, এখন কি করব? রহিম, টহল দিতে থাকো, এক জায়গায় খুঁটে গেড়ে দাঁড়িয়ে থেকো না। ভাব দেখিও যেন কিছুই লক্ষ্য করনি। পিছনের দিকে বারবার তাকিও না। ডাইনে বাঁয়ে সামনে দূরে চারিদিকে নজর দাও, যেন কিছু হয়। বসির, হয়নি। কেন হবে? কি করে হবে? হতে পারে না। কুছ পারোয়া নেই, নিশ্চয়ই কিছু হয়নি। আচমকা প্রবল বেগে মুখ ঘুরিয়ে নিয়ে লাফিয়ে পড়ে পেছনের অন্ধকারে ঘাপটি মেরে যে লোকটা সন্তর্পণে এগিয়ে আসছিল তার উপরে। পাকড়েছি রহিম ভাই, বল, বল কে তুই? রহিম শেখ মাসালের আলো উঁচু করে ধরে। তাই তো, এ দেখছি মারাঠা সৈনিক। রহিম শেখ অন্য হাতে তলোয়ারটা তুলে ধরে। রহিম, তুমি ছেড়ে দাও, আমি কথা বলছি। মারাঠা বশির, না ভাই, তুমি ছেড়ে না আমাকে, দোহাই তোমার, ছেড়ে দিও না, জাপটে ধরে রাখো। রহিম, ওকে ছেড়ে দাও বশির। বশির, ছাড়তে পারছি না যে, আঁকড়ে ধরে রেখেছে। মারাঠা, কিছুতে ছাড়বে না আমাকে। তোমার সঙ্গীটি বড় সুবিধের লোক নয়, আমার সঙ্গে কথা বলতে চায়। রহিম, তুমি কে? মারাঠা, আলাপ করতে চাও করো, কিন্তু তার জন্য নাঙ্গা তালোয়ার মুঠ করে ধরবে কেন? গলাটা যদি কেটে ফেলো, তাহলে স্বর বেরোবে কোথা দিয়ে? রহিম, তুমি বেশ কথা বলো। মারাঠা, তুমি বলতে বললে তাই বললাম, নইলে তো আমি কিছু না বলেই চলে যাচ্ছি। রহিম, বসির, কোথায় যাচ্ছিলে? মারাঠা, কাজে। বসির, কি কাজে? মারাঠা, গুপ্তচরের কাজে। রহিম, ফের মিছে কথা বলছো তো এক কোপে দু টুকরো করে ফেলবো। মারাঠা, তাতে ফায়দা কি হবে? আমার মধ্যে যা গুপ্ত আছে সে কি আমাকে কেটে দুভাগ করলে বেরিয়ে পড়বে? তলোয়ারটা খাপের মধ্যে ঘুরে রেখো, যা বলতে হয় জিভ নেড়ে বলো। রহিম, এত রাতে কি করতে বেরিয়েছো? মারাঠা, গুপ্তচর কি দিনের বেলায় বেরুবে? রহিম, পথজাতি রাখো। তুমি গুপ্তচরের কাজে আমাদের শিবিরে ঢুকেছো মারাঠা সৈনিকের পোশাক পরে, ভাঁওতা দেওয়ার আর জায়গা পেলে না? মারাঠা, মিয়া সাহেবের মাথা একটু গরম হয়ে গেছে, তাই সোজা কথাটা বুঝতে পারছে না। আমি তোমাদের শিবিরে ঢুকিনি, তোমাদের শিবির থেকে বের হয়ে যাচ্ছিলাম। বসে, সে ঘুরে বালি সবুর কর, কি দশা করি দেখবে। মারাঠা, আর আমার পরনে মারাঠা পোশাক, কারণ আমি মারাঠা শিবিরে ঢুকবো পণ করে বেরিয়েছি। আমি তোমাদের গুপ্তচর, চলেছি ওদের খোঁজ নিতে। তোমার ওই ঝোলা দাড়ি আর খাড়া পাগড়ি লাগিয়ে রওনা হলে মাঝপথে অক্কা পেতে হতো। বসে, তুমি আমাদের গুপ্তচর? মারাঠা, জি, আসল নাম আতাখা, এখন অমরেন্দ্রনাথ বাপ্পাজি। রহিম, প্রমাণ কি? আতাখা, একটু সরে দাঁড়াও, খুঁজে বের করছি। বস্ত্রাবরণ থেকে কি একটা বার করে দেখে, আবার তাড়াতাড়ি সরিয়ে রাখে। বসির, ওটা কি সরিয়ে রাখলে দেখতে দাও। আতাখা, গুপ্তচর তার সবকিছু দেখাতে বাধ্য নয়, তোমাদের যাতে প্রয়োজন শুধু তাই দেখতে পাবে। নাও, এই দেখো, ভালো করে দেখো, সেনাপতির নিজ হাতে স্বাক্ষরযুক্ত ছাড়পত্র। রহিম, মশালের আলোতে উল্টে পাল্টে পাঞ্জাখানা দেখে, ঠিক আছে, আপনাকে খামাখা তাকলিফ দিলাম, আপনি যেদিকে খুশি যেতে পারেন। বশির ও রহিম আবার টহল দিতে শুরু করে। আতাখা, যেদিকে খুশি, কিন্তু খুশি মতো চলে কি শেষে আরো কঠিন মুসিবতের মধ্যে পড়বো? দরকার নেই বাবা, তার চেয়ে যে পথে অন্যরা চলে সে পথ দিয়ে এগোনোই ভালো। তা সেপাই বাবাজিরা, একটু রাস্তা বাতলে দাও না। মানে মানে সরে পড়ি। রহিম, আপনার কাজ আপনার পথ, আমরা তার হদিস রাখি না। আতাখা, একদম না। রহিম, না। আতাখা, বড় ইমানদার সেপাই দেখছি। সেনাপতি আহমদ শাহ দুররানির খোঁজ নসিবের অন্ত নেই।
বসির, নিজেদের শিবিরের সকল পথের সন্ধান ভালো করে রাখি, কিন্তু শিবিরের বাইরে অন্ধকারে কোন পথ কাকে কোথায় নিয়ে যায় তার ধার ধারি না। আতাখা, নিজে না রাখলে কিন্তু অন্য যারা সে পথে আনাগোনা করে তাদের সংবাদও কি রাখো না? চুপ করে রইলে যে? বসির, একটু আগে আরেকজনকে দেখছিলাম। আতাখা, কচি মুখ, টকটকে চেহারা, বিউলির বীর সৈনিক মন্নু বেগ কোন দিকে গেছে? রহিম, ওই দক্ষিণের প্রান্তরে পরে নদীর পার থেকে সরে গেছে। তারপর মনে হলো ঘোড়া ছুটিয়েছে ওই উত্তর পশ্চিম কোণে। তারপর তাকিয়ে থেকে কুঞ্জরপুরের প্রদীপগুলোকে জ্বলতে দেখেছি। কোনো মানুষের আকার আর দেখতে পাইনি। আতাখা, খোদা হাফেজ, আমি চললাম ওই পথে, আমারও কিছু কাজ আছে। তড়িৎ গতিতে অদৃশ্য হয়ে যায়, প্রহরী দুজন টহল দিতে থাকে। রহিম, কেউ অপেক্ষা করে না, আসে আর চলে যায়। কোথায় যায়? কুঞ্জরপুর দুর্গে। কেন, জানাবার জো নেই? বসির, আমরা শুধু এন্তজার, শুধু টহল দিয়ে বেড়াবো, ডান থেকে বাঁয়ে, বাঁ থেকে ডানে। আমরা হচ্ছি পাহারাদার, ঠুলি পরা কলুর বলদ। ঘুরবো আর ঘুরবো, মাঝে মাঝে হেঁকে উঠবো, খবরদার, কৌন হ্যায়? তারপর সালাম ঠুকে বলবো, ঠিক হ্যায়। আবার টহল দিয়ে বেড়াবো, ডান থেকে বাঁয়ে, বাঁ থেকে ডানে। বৃষ্টিতে ভিজবো, রোদে পুড়ে মরবো, অন্ধকারে ডুবে যাবো, তবু টহল দেব। থমকে গেলে ঠাস করে চার মারে। শালা ডাকু, খুনেরা, খুন পেয়ে পেয়ে ঢোল হয়েছেন, এবার মজা বোঝো। আস্তে আস্তে পদ্ম